আসসালামু আলাইকুম। গতকালকে বাংলা মোটর, শাহবাগ, পল্টন এরকম কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরেছি এবং মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। পরিস্থিতিটা বোঝার জন্য যে ভোটের বর্তমান হালচাল বা মানুষের দৃষ্টিভঙ্গি কিরকম। তো মানে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছি। যেমন কিছু মানুষকে আমি সরাসরি বলেছি যে, "কোথায় যাচ্ছেন? ভোট দিতে যাচ্ছেন?" বলল, "হ্যাঁ, যাচ্ছি।" তো বললাম যে, "দাঁড়িপাল্লায় ভোট দিয়েন।" তখন বলল যে, "হ্যাঁ, ঠিক আছে, আমরা দাঁড়িপাল্লারই লোক।" এরপরে আবার কাউকে এরকম প্রশ্ন করেছি যে, "কোথায় ভোট দিবেন?" তখন হচ্ছে গিয়ে কেউ দাঁড়িপাল্লা বলেছে, কেউ আবার ধানের শীষের কথা বলেছে। তো ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে আমি যখন ফাইনালি রিক্সায় উঠে বাসার দিকে রওনা করব, তখন রিক্সাওয়ালার সাথে যেহেতু বেশি কথা বলার সুযোগ পেয়েছি, ওইটা হচ্ছে গিয়ে বিস্তারিত আলোচনা ছিল। তো আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে, "বাড়ি যাবেন না ভোট দেওয়ার জন্য?" বলল যে, "না, আমার আমার তো ঢাকায় ভোট।" তা আমি বললাম, "কোথায়?" বলল যে, "ওই খিলগাঁওয়ের ওদিকে।" তো কিসে ভোট দিবেন চিন্তা করেছেন? বলছে, "না, আমরা তো ধানের শীষে ভোট দিব।" আমি বললাম যে আমি 2014-তে বা 18-তে যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলাম প্রথম, তখন আমিও ধানের শীষে দিয়েছিলাম। তো এবারও প্ল্যান ছিল, কিন্তু গত 1.5 বছরে 5ই আগস্টের পরে তাদের যে কার্যকলাপ দেখেছি, এর জন্য আমি আসলে সন্তুষ্ট না। আমার আমার দোকান আছে, আমার দোকানেও বাজি করতে আসছিল। তো রিক্সাওয়ালা বলল যে, "না, চাঁদাবাজি সবাই করে, হ্যাঁ? ওগুলো বলে লাভ নাই। হ্যাঁ, আমি তো দাঁড়িপাল্লা আগে থেকে করি, সরি মানে ধানের শীষে ভোট দিবেন।" আমি বললাম যে, "না, সবাই তো করে না। আপনি এই যে বিএনপির লোকেদের যে চাঁদাবাজির কথা তো পত্রিকায় খবরে অহরহ আসতেছে। আর জামাতের লোকদের কথা তো ওরকম শোনা যায় না।" তো উনি হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে ওইটাই বলছিল যে, "না, সবাই একরকম", এটা সেটা ব্যাখ্যা করছিল। তো যাই হোক, আমি বললাম যে, "দেখেন, ইসলামী দল যারা আছে, যারা হুজুর, অনেকেই বলছে যে যত যাই করুক তারা চাঁদাবাজি করবে না। যেহেতু তাদের লেবাস, পাঞ্জাবি, টুপি, দাড়ি আছে। সো এই লেবাস থাকলে তো যে কেউ চাইলেও যা কিছু করতে পারে না। হ্যাঁ? কেউ দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে না, পাঞ্জাবি পায়জামা, মানে একদম আলেমের মতো চেহারা দেখতে, সে কখনো সিগারেট খেতে পারবে না। হ্যাঁ? মানুষকে গালি দিতে পারবে না। নরমালি আমরা যেটা খেয়াল করি। তো এটা বলার পরে উনি বলছে যে, "দেখেন, আমরা জামাত বা ইসলামী দল ক্ষমতায় আসলে আমরা একটু বিড়ি, গাঁজা-গোজা, মদ-টদ খাই। এটা তো আর খাইতে পারবো না। আমগুলো তো বাইরে বাড়ি করে দেবো।" তা আমি এটা শুনেই আমার হাসি পেয়েছে। তা আমি বললাম যে, "দেখেন, বাংলাদেশে লাখ লাখ কোটি মানুষ বিড়ি, সিগারেট, গাঁজাও খায়। সবাইকে কি এরকম মারধর করবে? এটা তো আসলে হওয়ার কথা না। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা চিন্তা করেন, তখন মদ যে হারাম করা হয়েছিল, এটা কিন্তু কয়েকটা স্টেপ এগিয়ে শেষে গিয়ে ঘোষণা করেছে মদ হারাম। এরপরে মানুষ যখন অভ্যস্ত হয়, এরপরে। সো ইসলামিক বিষয়গুলো হচ্ছে এরকম যে আ সহনশীলতা রেখে তারপর সমাজের পরিবর্তন করা। তো তখন উনি আর কথা বাড়ায়নি। তো যাই হোক, এখান থেকে আরো কয়েকটা বিষয় যেটা আমার মাথায় আসলো। আমি কয়েকটা ভিডিওতে এরকম দেখেছি যে বলতে শুনেছি যে জামাত যদি 12 তারিখ জয়ী হয়, 13 তারিখ থেকে সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই যে আসলেই আমিও এটা ফিল করছি। এখনো সিন্ডিকেট আছে প্রচুর। এই যে লোকজন ভোট দিতে যাবে, গাড়ি ভাড়া 500 র গাড়ি ভাড়া ডাবল করে দিয়েছে, 1000 করে দিয়েছে। তো এখন এই যে সিন্ডিকেট, এটা তো রাজনৈতিক লোকেরা সিন্ডিকেট করে এটা করে। হ্যাঁ? এরপরে এই যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, হঠাৎ দেখা গিয়েছে যে পেঁয়াজের দাম বেড়ে যায় বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়, সিন্ডিকেট করে বাড়িয়ে ফেলে। এরপরে যারা প্রশাসন হোক, সচিবালয় বা আমলাতন্ত্রের বা বিভিন্ন মন্ত্রণালয়ে দেখবেন যে বিভিন্ন ঘুষ বাণিজ্য হয়, তদবির বাণিজ্য হয়। তো শুধু আমার মন্তব্য না, অনেকেরই মন্তব্য, যদি ক্ষমতায় আসে জামাত, তাহলে এই বিষয়গুলো একদম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ? আর যেটা খেয়াল করেছি, অনেক নারীরা মন্তব্য করে জামাত ক্ষমতায় আসলে তারা ঘরের বাইরে বের হতে পারবে না, খোলামেলা ড্রেস পরতে পারবে না। আমি পার্সোনালি যেটা ফিল করেছি যে আমি যতটুকু ইসলামিক এনভায়রনমেন্টের সাথে সংযুক্ত হয়ে নিজেকে পরিবর্তন করতে পেরেছি, আমার জার্নিটাও যদি শেয়ার করি, সেটা হচ্ছে কখনো বল প্রয়োগ করে একটা মানুষের সাইকোলজি, চিন্তাভাবনা চেঞ্জ করা যায় না। আপনি যখন একটা বিষয়ের ভালো মন্দ তুলে ধরবেন, ভালো একটা এনভায়রনমেন্ট দিবেন, তখনই মানুষ অটোমেটিক পরিবর্তন হবে। যেমন আমি যখন ইউনিভার্সিটির হলে ছিলাম, হলের অন্যান্য বন্ধু বান্ধবের সাথে মিলে ওরা তো গাঁজা, ইয়াবা সব খাইতো।
মিলে আমি মোটামুটি সিগারেটে আসক্ত হয়ে গিয়েছিলাম। ৬ মাসের মতো আমার এই আসক্তি ছিল। বলে ফেললাম। হ্যাঁ? যাই হোক, একটা এক্সাম্পল নিজের মানে সত্য এক্সাম্পল দিতে গিয়ে হয়তো আমি যে একসময় স্মোক করতাম সেটা বলে ফেললাম। তো যখন এক পর্যায়ে দেখলাম যে সেখানের পরিবেশে আমার পড়াশোনাও হচ্ছে না, উল্টো আরও আমি বাজে পরিস্থিতি আমার তৈরি হচ্ছে আমার চারিত্রিক দিক থেকে, তখন আমি হল থেকে বের হয়ে যাই। পরিবেশ চেঞ্জ হয়ে যায়। যখন আমি একটা ভালো পরিবেশে থাকি যেখানে অন্যরা সিগারেট খায় না, তখন আমার অভ্যাসটা চলে যায়। সো দিস ইজ দ্য রাইট পয়েন্ট। আপনি যখন দেখবেন আপনার সমাজে 10 জন চুরি করছে না, ছিনতাই করছে না, মানুষকে গালি দিচ্ছে না, অন্যায় করছে না, তখন আপনি একা আপনার মনের মধ্যে ওই বিষয়গুলো লালন থাকলেও আপনি এই বিষয়গুলো থেকে চেঞ্জ হয়ে স্বাভাবিক হয়ে যাবেন। তো এই ছিল আমার মূল মেসেজ। সো আগামীকালকে তাই আপনারা ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিবেন। ন্যায় আর ইনসাফ বললেই মানুষ দাঁড়িপাল্লা মনে করে। তো যাই হোক, যদি ন্যায় ইনসাফ গত ১.৫ বছর আমরা দেখেছি হাসিনা সরকারের পরে, এর আগে তো সবাই নিপীড়িত নিষ্পেষিত ছিল। তো গত ১.৫ বছরে কারা ন্যায় এবং ইনসাফ করেছে এটা তো আমরা অ্যাটলিস্ট অ্যানালাইসিস করতে পারি বা বিবেচনা করতে পারি। সো আপনার এই ৫ বছরের মানে আপনার কালকের ভোটের উপরে কিন্তু আপনার পরবর্তী ৫ বছরের ভাগ্য নির্ধারিত হবে। সো যদি ভালো ব্যক্তিরা আসে তারা ভালো কাজ করবে, আর যদি ভালো ব্যক্তিরা না আসে, ঋণ খেলাপিরা আসে, তাহলে চিন্তা করেন আওয়ামী লীগের আমলেই যারা ঋণ করে টাকা দিচ্ছে না, আর যদি এসব লোকেরা এমপি হয় তাহলে তারা টাকা দিবে? এখন এই যে ব্যাংকের টাকা, এটা কার টাকা? এটা আপনার টাকা, আমার টাকা, আমরা জমা করেছিলাম, ব্যাংক লোন দিয়েছে, এখন সে ঋণ খেলাপি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সো এই হচ্ছে বিষয়। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।